নমস্কার সবাইকে। তো আজকের এই ক্লাসে সিটিপি সাবজেক্ট নিয়ে আমি ডিসকাস করব। তো সিটিপি যে সাবজেক্টটার মধ্যে কোন কোন পোর্শন থেকে কোশ্চেন আয় এবং সেই যে কন্টেন্টগুলো নিয়ে ডিসকাস করব। যে এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো, আশা করি সিটিপির পেপার নিয়ে আর কোনো ভয় থাকতো না। এবং সিটিপির মধ্যে যে কোশ্চেনগুলো আয়, হ্যাঁ, সেই কোশ্চেনগুলো আমি ডিসকাস করব যে কোন জায়গাতে কোশ্চেনগুলো আয় এবং কীরকম কোশ্চেন আয়। ঠিক, আর যে যে পয়েন্টগুলো বা যে কন্টেন্টগুলো আমি সম্পূর্ণ আলোচনা করব। এবং যে তোমাদের যে কনসেপ্ট বা থিওরির ওপর যে একটা ভয় আছিল, যে থিওরিগুলো কতটুকু পড়লে মানে কোশ্চেন, যে টেট এক্সামে যে কোশ্চেনগুলো আয় সেই কোশ্চেনগুলো আনসার করা যায়। তো সেই যে কনফিউশনটা আর থাকতো না এই ভিডিওটাতে সম্পূর্ণ দেখো। তো থিওরিগুলো আমি একবার আলোচনা করি, বা প্রথম যে কন্টেন্টের মধ্যে বা প্রথম যে পয়েন্টটা, সেটা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো এক এক করে আমি প্রত্যেকটা পয়েন্টেই আলোচনা করুন, এবং যে কোশ্চেনগুলো আয়, কীরকম কোশ্চেন আয় সেই কোশ্চেনগুলো আমি ডিসকাস করুন। বা এই যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যারাগোগি থেকে যে কোশ্চেন আয়, বা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, হ্যাঁ, স্পেশালি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যাপারটা কী, ওইটাও এই ভিডিওতে আলোচনা করুন। তো চলো, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সেটা হচ্ছে বৃদ্ধি এবং বিকাশ। তো এত ডিটেলসে যাইতাম না, কিন্তু এক্সামে যে কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলো যদি অ্যাটেন্ড করতে পারো, সেরকমভাবেই তোমাদের আমি প্রিপেয়ার করে দিই যে এই জিনিসটা যদি একটু একটু বুঝে রাখো বা একটু মনে রাখো, তাহলে এক্সামের কোশ্চেনগুলো সম্পূর্ণ মানে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে বা বৃদ্ধি অ্যান্ড বিকাশ থেকে যেই কোশ্চেনটি আয় সবগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারবা। তো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট জিনিসটা কী তা? তো গ্রোথ হচ্ছে একটা ফিজিক্যালি, আর ডেভেলপমেন্ট তোমার ওভারঅল। তো ডেভেলপমেন্টের মধ্যেই গ্রোথ জিনিসটা থাকে। এবার কোনটা কীরকম জিনিস, মানে আমি শুধু এক্সাম পয়েন্ট অফ ভিউতেই আমি আলোচনা করব, মানে এক্সট্রা কোনো আলোচনা না। তো কোন কোন কোশ্চেনগুলো আয়, হ্যাঁ, সেই কোশ্চেনগুলো এবং থিওরিটাও আমি টাচ করে দেওয়া যাবো। কীরকম কোশ্চেন, যেমন কোয়ালিটি চেঞ্জ, এরকমভাবে পয়েন্ট তারা ধরে যে গ্রোথের মধ্যে গ্রোথটা কোন কিসের মধ্যে হয়, কোয়ালিটি চেঞ্জেস যায় নাকি কোয়ান্টিটি চেঞ্জেস যায়। তো অবশ্যই গ্রোথ হচ্ছে একটা কোয়ান্টিটি। গ্রোথ মানে ফিজিক্যালি যদি কেউ ওয়েট বাড়ে বা হাইট বাড়ে, সেটা মেজার করা যায়, মানে মাপা যায়। তো সেই কারণে এটা কোয়ান্টিটি। আর কোয়ালিটি ইজ এ ডেভেলপমেন্ট, যেমন মেচুরিটি, ওভারঅল ডেভেলপমেন্ট, ঠিক না? ওইগুলা কখনো নাম্বার দিয়ে যাচাই করা যায় না। এবার মনে করো তোমার মেচুরেশন বা মেচুরিটি হয়েছে তোমার মধ্যে, বা তোমার একটু বিকাশ হয়েছে, তাহলে তুমি সেভাবে তোমার মাপটা নেই, মানে তোমার একটা ফিলই করতে পারবা। ওই কারণে এটার কই কোয়ালিটি। তো এইগুলোর থেকে ম্যাক্সিমাম কোশ্চেন দেয়। তো কোয়ালিটি যে চেঞ্জ হয়, হ্যাঁ, কোয়ালিটি চেঞ্জ যেটা ডেভেলপমেন্টের মধ্যে, এটা হচ্ছে এক ধরনের এবিলিটি টু সামথিং বা ইমোশনাল আন্ডারস্ট্যান্ডিং। এবার তোমার বৃদ্ধি মানে মেন্টালি তুমি খুব প্রিপেয়ার, বা ইমোশনালি খুব প্রিপেয়ার, বা ইমোশনালি খুব স্ট্রং হয়েছো, তাহলে তুমি কোন কিসের মধ্যে যাবে, সেটা বিকাশের মধ্যে পড়ে। আর বিকাশের মধ্যেই গ্রোথটা হয়। বিকাশ হচ্ছে বড় একটা বর্ডার লাইন, তার মধ্যে একটা ঘর, সেটা হচ্ছে গিয়ে গ্রোথ। ঠিক আছে? তো এই জিনিসটি। আর যে কোয়ান্টিটিভ, কোয়ান্টিটিভ হচ্ছে গ্রোথের একটা পার্ট। সো তো কীভাবে একজন যে গ্রোথ হয়েছে কীভাবে বুঝবা, বা এটা যে কোয়ান্টিটিভ মানে এটা যে পরিমাপ করা যায়। তো গ্রোথটা কীভাবে পরিমাপ করা যায়, এবং গ্রোথটা যে পরিমাপ করা যায় বা কোয়ান্টিটি জিনিসটা কোন জিনিসটা দিয়ে বুঝবা, সেটা হচ্ছে হাইট। একজন যে হাইট বাড়ছে মানে সে গ্রোথ হইতেছে, ওয়েট বাড়ছে তার গ্রোথ হইতেছে, শেপ মানে তার মানে ফিজিক্যালি যে শেপটা আছে সেটাও একটা গ্রোথের মধ্যেই পড়ে। তারপর তার ডেভেলপমেন্ট চেঞ্জ আর প্রোগ্রেসিভ, মানে একের পরে একটা সময় হইতে থাকে, এবং অর্ডারলি বা সিকোয়েন্সিয়ালি আমাদের গ্রোথ হইতে থাকে। তো এই জিনিসটি মনে রাখলে আশা করি গ্রোথের থেকে বা ডেভেলপমেন্ট থেকে কোশ্চেন কখনোই তোমরা মিস হইতো না। আর আমাদের যে বোর্ড ডোমিন অফ ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্টের পার্টগুলো কোন কোন, হ্যাঁ। এবার আমাদের যে ডেভেলপমেন্ট হয় সেখানে চারটা পার্ট থাকে। একটা হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয় আমাদের, আর একটা হচ্ছে কগনিটিভ, মানে তোমার যে মেন্টালি ডেভেলপমেন্ট, যে তোমার যে ব্রেনের যে ফাংশনটা, সেটা হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট। আর একটা হচ্ছে সোশিয়াল, তুমি তো সমাজের সঙ্গে যে খাপ খেয়ে চলতেছো, সেটা হচ্ছে সোশিয়াল ডেভেলপমেন্টের মধ্যে পড়ে। আর একটা হচ্ছে ইমোশনাল ডেভেলপমেন্ট, মানে বিভিন্ন সিচুয়েশন ফেস করলে তুমি কীরকম রিয়াকশন করো, সেটা ইমোশনাল। তো এই কোশ্চেনটা কিন্তু আয় যে ডোমিন অফ ডেভেলপমেন্ট, মানে ডোমিন অফ ডেভেলপমেন্টের মধ্যে কিতা কিতা পড়ে। তো শর্টে কিন্তু পিসি এসই মানে ফিজিক্যালি, তারপরে কগনিটিভ এবং সোশ্যাল ডেভেলপমেন্ট, আরেকটা হলো ইমোশনাল ডেভেলপমেন্ট। এই চারটা পয়েন্ট হচ্ছে গিয়া ডোমিন অফ ডেভেলপমেন্ট। এই লাইনটা মনে রাখো, ডোমিন অফ ডেভেলপমেন্ট হচ্ছে চারটা পার্ট। ঠিক, এই জিনিসটি তোমরা যদি মনে রাখো, তাহলে টেট এক্সামের কোশ্চেন যেগুলো আয় সিটিপিতে ইজিলিতে ক্লিয়ার করতে পারবা, মানে সেই কনসেপ্টে যদি একটু জানা রাখো। আর কোশ্চেন যদি আয় সেটি কনসেপচুয়াল বেস কোশ্চেন, এবং কনসেপ্ট জানা থাকলে তুমি সেই কোশ্চেনগুলো অ্যাটেম্প করতে পারবা। এবার ফিজিক্যাল ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট তো চারটা পার্ট, তার মধ্যে এবার ফিজিক্যাল ডেভেলপমেন্ট কীভাবে বুঝবা যে তোমার শারীরিক বিকাশ হইতেছে, সেটা বুঝবা শুধুমাত্র তোমার হাইটের মাধ্যমে, ওয়েটের মাধ্যমে, সাইজের মাধ্যমে এবং শেপের মাধ্যমে। এটি হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্টের একটা পার্ট। এবার ফিজিক্যালের মধ্যে এটার আবার ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে মোটর ডেভেলপমেন্ট। ঠিক, মোটর ডেভেলপমেন্ট কোনগুলো করে, এবার দেখো এটাতে কিন্তু ম্যাক্সিমাম সময় কোশ্চেন হয় যে ডেভেলপমেন্ট কীরকমভাবে হয়। একটা হচ্ছে গ্রোস মোটর ডেভেলপমেন্ট, আর হচ্ছে ফাইন মোটর ডেভেলপমেন্ট। এবার গ্রোস মোটরটা হইব, গ্রোস মানে তোমার বড় আকারে যেই আমাদের ফাংশনগুলো হয়, যেরকম আমাদের যে মাসেল, এটি হচ্ছে গ্রোস মোটর কইটে। যেমন আর্মস, এই যে আর্মসের যে মুভমেন্ট, এটা হচ্ছে গিয়ে এক ধরনের গ্রোস মোটর ডেভেলপমেন্ট। আমাদের যে পা পা যে ফুটবল খেলতে গেলে সেটা পায়ের লেগের দরকার হয়, তখন এটা গ্রোস মোটরের মধ্যে পড়ে। আর ফাইন মোটর মানে যেটা আমাদের বডির মধ্যে যে ছোটো ছোটো ফাংশনগুলো, যেরকম মনে করো ফিঙ্গার, এটা হচ্ছে ফাইন মোটরের মধ্যে পড়ে। এবার
গোস টু ফাইন মোটর সবসময় ডেভেলপমেন্ট হয় এই কারণে। তো সবসময় আমাদের হাতটা আগে লাড়াচাড়া করা শিখি, তারপরে কিন্তু আমরা ফিঙ্গারের দিকে, একটা ছোটো বাচ্চা যখন সে কোনো কিছু ধরতে যায় সে কিন্তু হাত আগে মুভমেন্ট, তারপরে হচ্ছে ফিঙ্গারের মুভমেন্ট। তো গ্রোস মোটর হিসেবে বড় যেই আমাদের যে পার্টসগুলো, যেই মুভমেন্টটা ওইটা হচ্ছে গ্রোস, এবং ফাইন মোটর হচ্ছে যেই ছোটো মানে যে পার্টগুলো, যেমন ফিঙ্গার, এবার মনে করো কেউ আইলাইনার দিতেছে বা কেউ লিপস্টিক দিতেছে, এটি হচ্ছে ফিঙ্গারের কাজ। তো এটা হচ্ছে ফাইন মোটরের মধ্যে পড়ে। তো ডেভেলপমেন্টের মধ্যে এটা কিন্তু পার্ট। তো আমি প্রত্যেকটা মানে কন্টেন্ট বা প্রত্যেকটা টপিক নিয়ে আবার এক্সট্রা ভিডিও করবো। আমি সবগুলো একটা টাচ দেওয়া যাচ্ছি যারা নতুন মানে এবার ফার্স্ট এক্সাম দিবা তার জন্য ওই জিনিসটি খুব কেয়ারফুলি বা খুব ফোকাস দিয়ে যেন সেই সাবজেক্টগুলো মানে এই চ্যাপ্টারগুলো যেন পড়ে। তো ফাইন মোটর জিনিসটা আমি একবার করে দিলাম। ফাইন মোটরের মধ্যে আরও অনেকগুলো কাজ হয়, যেমন ফাইন মোটর মানে কি ছোটো ছোটো পার্টগুলো যে কাজগুলো, যেরকম মনে করো ড্রয়িং করা, এটা কিন্তু আমাদের হাতটা তো একটু মুভমেন্ট হয়, কিন্তু মেন কাজ হচ্ছে আমাদের ফিঙ্গার, মানে ছোটো কাজগুলো। যেমন পেন্টিং করা সেই ফিঙ্গারের কাজ, যেমন রাইটিং করা মানে আমাদের ছোটো ছোটো মুভমেন্ট। এবার ফিজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে গেছে এবার কগনিটিভ ডেভেলপমেন্ট। কগনিটিভ মানে আমাদের সম্পূর্ণ ব্রেনের ফাংশনটা, এখান থেকে এতটুকু যে ব্যাপারটা এটা হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে পড়ে। এবং কগনিটিভ ডেভেলপমেন্টের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে আমাদের কীভাবে ব্রেনের ফাংশনটা কীভাবে হয়। তো একটা হচ্ছে লেফট সাইড, একটা হচ্ছে রাইট সাইড। লেফট মিন্স আমাদের যে বাঁ দিক, মানে বাঁ দিকের এই অংশটা, আমাদের ব্রেনের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে লেফট এবং একটা হচ্ছে রাইট। বা লেফট সাইডের ফাংশনটা কী এবং রাইট সাইডের ফাংশনটা কী, কিন্তু এক্সামে এইসব কোশ্চেন দেয়। তো লেফট সাইডের ব্রেনটা আমাদের কী কাজে লাগে, এটা হচ্ছে লজিক্যাল বেস কোশ্চেন করতে গেলে মানে এই পার্টটা লাগে, মানে বাম দিকটা লাগে। যেমন সায়েন্সের কোশ্চেন সলভ করতে গেলে, ম্যাথ করতে গেলে, ল্যাঙ্গুয়েজ করতে গেলে, এটা আমাদের লেফট ব্রেনটা কাজ করে সবসময়। আর রাইট ব্রেনের কাজ হচ্ছে ক্রিয়েটিভিটি, নতুনত্ব কিছু আবিষ্কার। কোনো পার্টস দিয়ে তুমি কিছু একটা আবিষ্কার করে দেখাইছো, বা কোনো তুমি একটা মিউজিক নতুন কম্পোজ করছো, বা কোনো একটা ড্রয়িং, নতুন একটা ড্রয়িং আঁকলা, তো এই হচ্ছে সবটি রাইট সাইডের ব্রেনের ফাংশন। বা একটা ডান্স, তুমি নতুনত্ব কোনো একটা ডান্স করলাই, সেটা হচ্ছে তোমার ডাইন দিকের যে রাইট ব্রেন, এটার কাজ। তো এই ছোটো ছোটো জিনিসটি জানলেই, মানে কনসেপ্টটি জানলেই টেট এক্সামে যে কোশ্চেনগুলো সবগুলোই সলভ করতে পারবা। তো এবার গেল কগনিটিভ ডেভেলপমেন্ট, কারণ ডেভেলপমেন্টের ডোমেন হিসেবে চারটা থাকে, একটা হচ্ছে ফিজিক্যাল, একটা হচ্ছে কগনিটিভ, একটা হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট, একটা ইমোশনাল। তো এখানে আছে সোশ্যাল ডেভেলপমেন্ট জিনিসটা কী, সোশ্যাল মানে কি সমাজের সঙ্গে তোমার মানিয়ে নেওয়া। তো কোন কোন জিনিসটা তোমার সোশ্যাল ডেভেলপমেন্টের মধ্যে পড়ে, যেমন প্রসেস অফ লার্নিং, কীভাবে শিক্ষা হয় তোমার, হ্যাঁ সেটা সমাজ থেকেও শিখতে পারো। যেমন অ্যাডাপ্টেশন মানে কারোর সঙ্গে কারো তাল মিলিয়ে চলা, বা সমাজের যে নর্মসগুলো নিয়মগুলোর সঙ্গে তুমি নিজের মানায় নেওয়া, এটি সোশ্যাল ডেভেলপমেন্টের মধ্যে পড়ে। বা সোশ্যালের মধ্যে যে সমাজে অনেক ধরনের নিয়ম কায়দা আতপ কায়দা থাকে, এটির সঙ্গে তোমার অ্যাডজাস্ট করা, ঠিক না। তো আর সোশিয়ালাইজেশন যেটা, হ্যাঁ মানে সামাজিকরণ, সেটা কিন্তু লাইফ টাইম তোমার চলতে থাকে। এটা মনে রাখবা যে সোশিয়ালাইজেশন হচ্ছে একটা লাইফ লং প্রসেস। হ্যাঁ এইসব এই ছোটো ছোটো টার্মগুলো ইউজ করে যে সোশ্যালাইজেশনকে লাইফ টাইম প্রসেস কিনা, এইরকম পয়েন্ট দিয়ে তারা কোশ্চেনগুলো কিন্তু সবসময় টেটের মধ্যে করে। তো এইগুলো মনে রাখবা, ইনফেন্সির থেকে সেটা ডেথ পর্যন্ত, মানে তোমার জন্ম হওয়ার শুরুর থেকে তুমি সামাজিকরণ শুরু হয়ে যায়, এবং তোমার সেটা মৃত্যুর আগ পর্যন্ত তোমার সোশ্যাল ডেভেলপমেন্ট চলে, ঠিক আছে। আরেকটা হচ্ছে ইমোশনাল ডেভেলপমেন্ট। ইমোশনালি হচ্ছে গিয়া তুমি তোমার রিয়াকশনটা কীভাবে দিতেছো কারোর সঙ্গে ইমোশনালি স্ট্রং থাকতে হবে। অনেকে ফিজিক্যালি স্ট্রং থাকে কিন্তু ইমোশনালি স্ট্রং থাকে না, অনেক সিচুয়েশন এলে সে দুর্বল হয়ে যায়। তাহলে ইমোশনালি স্ট্রং হয়েছে মানুষের প্রথমত দরকার। যেমন তুমি টেট এক্সাম দেবা, তোমার ইমোশনালি আগে তুমি স্ট্রং হইতে হবে, কারণ তোমার কাছে অনেক ধরনের সিচুয়েশন আসবে, সেই মনে অনেক সময় ডিমোটিভেট হয়ে যাবে। তখন কি তোমার অনেক সময় যে প্রিপারেশন থেকে মনে হবে যে প্রিপারেশন করা বন্ধ করে দেয়, কিন্তু না, সেই সময় তোমার টার্নিং পয়েন্টটা মানে ইমোশনালি তোমার খুব স্ট্রং থাকতে হবে। তাহলে ইমোশনের মধ্যে তোমার পরে যেরকম মিনিজ ইওর ইমোশন, মানে তোমার যে ইমোশনটা তুমি কন্ট্রোল করতে পারো কিনা। তো ওই সব জিনিস না কোশ্চেনগুলো আইব সিচুয়েশন বেস কোশ্চেন দিব। তো আরেকটা হচ্ছে গ্রোথ অ্যান্ড যে ইমোশন যেটা, এবং কগনিশন। এই কগনিশন মানে ব্রেনের যে ফাংশনটা আর ইমোশনটা, এরা ইন্টার রিলেটেড, মানে একজনের সিগন্যাল একজনের শুনে তারা ফাংশনটা করে। তো এরকম আইতে পারে যে ইমোশন অ্যান্ড কগনিশন, এই ব্রেনের ফাংশনটা এবং ইমোশনের ফাংশনটা এটা কি ইন্টার রিলেটেড কিনা, ওই ব্যাপারে কিন্তু কোশ্চেনগুলো ম্যাক্সিমাম সময় দেয়। এবার গ্রোথটা যদি আমি একটু ডিটেলস করি, গ্রোথ জিনিসটা কিটা, এবার ডেভেলপমেন্টগুলো কইছিলাম, এবার গ্রোথ কিটা। গ্রোথ হইছে সেটা হচ্ছে একটা বিকাশের একটা ছোট একটা পার্ট। মানে বিকাশ হচ্ছে বড় একটা সার্কেল, তার মধ্যে ছোট একটা সার্কেল হচ্ছে গ্রোথ। মানে বিকাশের মধ্যে গ্রোথ থাকে, গ্রোথের মধ্যে বিকাশ না করতো। তো এবার গ্রোথ জিনিসটা কি, সেটা হচ্ছে মেচুরিটি, মানে সময়ের সাথে সাথে তোমার গ্রোথ অটোমেটিক হয়ে যাবে, ঠিক না। বা তোমার যেমন হাইট, এটা অটোমেটিক সময়ের সাথে সাথে হাইট অটোমেটিক বাইরে যাবো। মানে তোমার এবার বয়স মনে করো তুমি ভাবলা যে তোমার 1 বছর, তুমি এই সময়ে তুমি সাইকেল চালিয়ে নিতে পারবা, তা না। এটা সময়ের সঙ্গে সঙ্গে যখন যে সময়টা ওই সময় তুমি ওই কাজটাই করতে পারবা, যেটা অটোমেটিক্যালি হয়। তারপরে যেরকম যেটা হচ্ছে তোমার আনুবংশিক, মানে হেরিডিটির সঙ্গে আমাদের গ্রুপটা জড়িত থাকে। অনেকে যেরকম হেরিডিটি বলতে বলতে কি, মানে অনেকে যেরকম অনেক হয় না জিনগত একটা ব্যাপার আছে, বা পরিবারের এরকম কোনো কেউ আছে কি না যে মানে ফিজিক্যাল অনেক হয় না যে তার মা বাবা যদি খুব হাইট থাকে, ছেলেরও হাইট বা মেয়েরও হাইট হয়। তো এটা হচ্ছে জেনেটিক ব্যাপার, মানে হেরিডিটির সঙ্গে সেটা গ্রোথটা অবশ্যই একটা যুক্ত থাকে। তো গ্রোথ এটি হচ্ছে একটা কোয়ান্টিটি, মানে গ্রোথটারে মাপা যায়। ডেভেলপমেন্ট কিন্তু সব জায়গায় মাপা যায় না, কিন্তু গ্রোথ হচ্ছে কোয়ান্টিটেটিভ। এটা কিন্তু কোশ্চেনটা আইএটেটের মধ্যে। এবার কোয়ান্টিটেটিভ যে স্ট্রাকচারটা কীভাবে গ্রোথে মাপা যায়,
এবং কইছে গ্রোথটা কখন শুরু হয় এবং কখন শেষ হয়। দেখো গ্রোথ কয়ে দিছে এখানে ওম টেটু মানে মার গর্ভ অবস্থায় একজন বাচ্চার গ্রোথ শুরু হয় এবং গ্রোথটা একটা সময় এডুলেন্স পরে গ্রোথের যেই স্পিডটা তখন কমা যায়। কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু লাইফ লং প্রসেস, মানে ইনফেন্সির থেকে শুরু হয় গ্রোথ মানে ডেভেলপমেন্ট, সেটা তার ডেথ মানে মৃত্যু পর্যন্ত সেই ডেভেলপমেন্ট চলতে থাকে। তো এবার গ্রোথে কীভাবে তুমি যাচাই করবা, কারোর কেজি বা ইঞ্চ মানে মাপতে গেলে বা মেজারমেন্ট করা যায়, গ্রোথ হিসেবে মেজারমেন্ট করা যায়, এইরকম কিন্তু অপশনগুলো দেয়। মানে গ্রোথ ইজ এ মানে এরকম কোশ্চেন থাকবে এবং গ্রোথের মধ্যে কী কী দেখবো, মানে গ্রোথ কি মাপা যায় কিনা বা গ্রোথ কি পরিমাপযোগ্য কিনা, তো এই সবই কোশ্চেন টেটের মধ্যে দেয়। তো এটির মধ্যেই ফুলাবেন মানে ক্যান্ডিডেটরা কি কনফিউশন হয়ে যায়। তো এটা হচ্ছে গ্রোথের পার্ট। তো এই ব্যাপারটি গ্রোথ সম্পূর্ণই ফিজিক্যালির সঙ্গে অ্যাটাচ করা, তো এটা একদম মনে রাখবা। তো ডেভেলপমেন্ট, এবার গ্রোথের পরে যদি ডেভেলপমেন্ট আবার একবার রিভাইজ করে দিই, গ্রোথ ডেভেলপমেন্ট হচ্ছে স্ট্রাকচারাল হইব, আরেকটু হচ্ছে ফাংশনাল মানে বিতর্গত ডেভেলপমেন্ট হয় এবং এটা কোয়ালিটেটিভ হয় ডেভেলপমেন্ট। তো এই ব্যাপারটি তোমরা অবশ্যই মনে রাখবা। এবং স্টেজ অফ ডেভেলপমেন্ট মানে বিকাশটা যে হয় মানে সেটার একটা প্রসেস থাকে। ডেভেলপমেন্ট যেটা শুরু হয় মানে মানুষের যে টেটের ক্ষেত্রে কিন্তু ইনফেন্সির থেকে মানে শৈশবকাল থেকে কিশোর পর্যন্তই এই স্টেজটির উপরেই ম্যাক্সিমাম সময় কোশ্চেন দেয়। এরপরে যে অ্যাডাল্টহুডের কোশ্চেন কিন্তু সেরকম দেয় না। ম্যাক্সিমাম ইনফেন্সি, আর্লি চাইল্ডহুড, লেটার চাইল্ডহুড এবং এডোলেন্স, হ্যাঁ এই যে চারটা পিরিয়ড মানে চারটা মানে বয়সে মানে 0 থেকে যে 18 বছর যে বাচ্চারা, সেই সময়ে বাচ্চাদের মধ্যে কীরকম চেঞ্জ যায়, বাচ্চারা কীরকমভাবে তার এই অ্যাডজাস্ট করে ওই সময়টারে, ওই সবের উপরে কিন্তু কোশ্চেন ম্যাক্সিমাম সময় দেয়। তো এবার ডেভেলপমেন্টের 4টা পার্ট করছে। একটা হচ্ছে ইনফেন্সি যেটা 0 থেকে 2 বছর পর্যন্ত, আরেকটা হচ্ছে আর্লি চাইল্ডহুড যেটা 2 থেকে 6, এবং লেটার চাইল্ডহুড হচ্ছে 6 থেকে 12, আর অ্যাডোলেসেন্স হচ্ছে সেটা 12 থেকে 18। এইবার এক্সামের মধ্যে কোন কোশ্চেনগুলো আয় যে 0 থেকে 2 বছর যে ইনফেন্সি, সেই সময়ে বাচ্চাদের মধ্যে কীরকম ধরনের ডেভেলপমেন্ট বা গ্রোথ হয়, বা বাচ্চারা ওই সময় কী ধরনের লার্নিং হয় তার মধ্যে, বা কীরকম সে কী জিনিসটা শিখতে পারে বা কিসের মাধ্যমে সে শিখতে পারে। এবার ইনফেন্সির পিরিয়ডটা যেটা 0 থেকে 2 বছর মানে 0 থেকে 2 বছরের মধ্যে যে ইনফেন্সি যে সময়কালটা, ওই সময় বাচ্চার মধ্যে কী ধরনের ডেভেলপমেন্ট হয় বা সে কী ধরনের লার্নিং হয়, ওই জিনিসটার উপরেই কিন্তু কোশ্চেন দেয়। তো আরেকটা ব্যাপার হচ্ছে গিয়া এরকম অনেক সময় দেয় যে এডুলেন্সের পিরিয়ডটা কখন ধরা হয়, মানে এডুলেন্সের যে সময়টা কখন ধরা হয়। এডুলেন্সের সময়টা কিন্তু WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হিসাবে সেটা 10 থেকে 19। এবার এটাও কোশ্চেন আয় যে মনে করো বাইগোস্কিকো বা যে মোরাল ডেভেলপমেন্ট, হ্যাঁ বা তারা বয়সটা যেমন তারাও কিন্তু অনেক ধরনের পাঠ করছে, প্রি কনভেনশনাল, কনভেনশনাল, পোস্ট কনভেনশনাল, মানে ওই সময় কিন্তু একটা স্টেজ দিছে যে এবার হাইতে পারে যে মনে করো বাইগোস্কির মতে মানে এডুলেন্সের পিরিয়ডটা কতটা সময় ধরে, কোন সময় থেকে কোন সময়টা এডুলেন্স টাইম কো হয়েছে। তো এইটি কিন্তু যে থিওরিগুলা তোমরা একটু ভালোভাবে যে ডাটাগুলো একটু ভালোভাবে জানি রাখো, কারণ কোশ্চেনগুলো কিন্তু কনসেপ্ট উপরেই কোশ্চেনগুলো হয়। তো এবার ইনফেন্সি সময়টা যে 0 থেকে যে 2 বছর মানে 0 থেকে যে 2 বছরের মধ্যে বাচ্চার কী ধরনের চেঞ্জ যায়, এবার সে ওই সময়টা কীভাবে তার মানে বড় হয় বা কীভাবে তার সময়টা কাটায়। তো ওই সময়টা হচ্ছে 0 থেকে 2 বছর এবং তার মধ্যে শিক্ষাটা হয় সবটাই সেন্সের মাধ্যমে। ছোটো ছোটো বাচ্চারা কিন্তু সবসময় তারা সেন্সের মাধ্যমেই ম্যাক্সিমাম সময় তারা মানে কিছু শিখে, যেমন হাত মুভমেন্ট করা, চোখের মাধ্যমে মুভমেন্ট করা। তো এইগুলা বা তারা ওই সময় কিন্তু ব্রেনের ফাংশনটা খুব কম করে, তারা শুধু মুভমেন্ট মানে সেন্সের মাধ্যমে ম্যাক্সিমাম সময় শিখে। তো মোটর অ্যাকশন হাতের গতি দিয়া কোনো কিছুর মধ্যে টাচ করে দেখবো। আর সেন্সিটিভ পিরিয়ড মানে ওই সময়টা খুব সেন্সিটিভ একটা পিরিয়ড থাকে এবং ওই সময় ফিজিক্যালি ডেভেলপমেন্টটা প্রচণ্ড ফাস্ট হয় এবং মেন্টাল ডেভেলপমেন্ট খুব ফাস্ট হয়, এবং মানে ওই সময়টা ফিজিক্যালি গ্রোথ সবচেয়ে বেশি হয় এবং মেন্টালি ডেভেলপমেন্টও সবচেয়ে বেশি হয়। তাছাড়া আর্লি চাইল্ডহুড যেটা কই 2 বছর থেকে 6 বছরের সময়টা, ওই সময় বাচ্চার মধ্যে কী চেঞ্জ হয়, ওইটার তো কোশ্চেন আয় যে আর্লি চাইল্ডহুড যে সময়টা মানে পূর্ব যেই কালীন যেই শৈশবকালটা, সেটা 2 থেকে 6 বছর, এটা হচ্ছে আর্লি চাইল্ডহুড বা প্রি প্রাইমারির যে স্টাডি পিরিয়ডটা। এরকম কিন্তু কোশ্চেন দেয় সে কোন স্টেজে পড়াশোনা করবো একজন আর্লি চাইল্ডহুড একটা বাচ্চা। তো এখানে কইছে ওই সময় এসে টয় এজ মানে তার ওই সময়টা হচ্ছে তার মানে খেলনা দিয়া তার খেলার সময়, এবং প্লে এজ। আর প্লে এজটা যে কইছে এটা কে কইছে, এরকম কোন এডুকেশনিস্ট কইছে যে আর্লি চাইল্ডহুড একটা প্লে এজ, সেটা কইছে এরিকসন। এরকম অনেক ধরনের এডুকেশনিস্ট আছে, তারাও কিন্তু এরকম অনেক ধরনের মন্তব্য করছে। তো এই মন্তব্যের উপর কিন্তু অনেক কোশ্চেন নাই। তো আর্লি চাইল্ডহুডে সবচেয়ে বাচ্চারা ম্যাক্সিমাম তাদের ফাস্টেস্ট ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয়, তারা ওই সময় সবচেয়ে বেশি ভাষা শিখে। 2 থেকে 6 বছরের বাচ্চারা সবচেয়ে বেশি ভাষার ডেভেলপমেন্টটা হয় আর্লি চাইল্ডহুডে। তো এটাও কোশ্চেন আইতে পারে কোন এজে বা কোন সময়ে বাচ্চার সবচেয়ে ম্যাক্সিমাম সময় তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয়। তখন ওই সময় আবার ইমিটেট এজ মানে অনুকরণকরণের যে জ্ঞান শক্তিটা সবচেয়ে বেশি থাকে, মানে বড়রা যা করবো তাই সে শিখতে পারে, মানে তা অনুকরণ করে নিতে পারে। এই সময় যা দেখবো সে ওই সময় তাই শিখে, সেটা হচ্ছে আর্লি চাইল্ডহুড, যেটা 2 থেকে 6 বছরের বাচ্চারা এটা করে।
আরেকটা হচ্ছে গিয়া এই সময় কী করে, তার হচ্ছে খুব সেন্সিটিভ থাকে এবং ক্রিটিক্যাল থিঙ্কিং, মানে তার বুদ্ধি দিয়ে সে অনেক কিছু যাচাই করবে যে কোনটা সত্য কোনটা মিথ্যা, মানে সে যেটা ভাববো সেটাই সত্য, মানে তার মতোই সব কিছু হইতে হইব। ওই সময়টা হচ্ছে এরকম খুব সেন্সিটিভ একটা এজ। তাছাড়া সবচেয়ে ফাস্টেস্ট ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয় এবং ফিজিক্যাল ডেভেলপমেন্টও ফাস্টেস্ট আফটার বার্থ, এবং সোশিয়ালাইজেশন অলসো রিপিট, মানে ওই সময় সমাজের সঙ্গে সে খুব অ্যাডজাস্ট করতে পারে, ওই সময় মানে নতুন নতুন জিনিস শেখার বা নতুন নতুন জায়গায় যাওয়ার, নতুন নতুন মানুষের সঙ্গে তার পরিচয় হওয়া, ওই সময় তার মধ্যে ওই ডেভেলপমেন্টটা খুব ফাস্টেস্ট হয়, মানে আর্লি চাইল্ডহুডে। তো এবার লেটার চাইল্ডহুড যেটা মানে পূর্ববর্তীর পরে পরবর্তীটা, মানে যেটা লেটার চাইল্ডহুড, সেটা 6 থেকে একজন 12 বছরের বাচ্চার মধ্যে ওই গ্রোথটা তখন আয়, তখন ওই সময়ের মধ্যে কী ধরনের চেঞ্জ হয় বাচ্চার মধ্যে, ওইটার কিন্তু কোশ্চেন দিতে লেটার চাইল্ডহুডে কী ধরনের চেঞ্জ হয় একটা বাচ্চা। তো সেটা এইজ রয়েছে 6 থেকে 12 বছরের বাচ্চারা সবসময় লেটার চাইল্ডহুড হয়, এবং ওই সময়ে বাচ্চারা সবসময় গ্যাং এজ হয়, মানে তাদের ওই সময় ফ্রেন্ড সার্কেলটা অনেক বেশি থাকে, এবং স্কুল লাইফের যে চাইল্ড মানে প্রাইমারিতে যে তার বন্ধুত্বটা হয় সেটা অনেক দীর্ঘস্থায়ী থাকে, মানে ওই সময় গ্যাং এজ মানে তার সার্কেলটা অনেকটাই বন্ধুত্ব সুলভ থাকে, মানে সব বন্ধুরা নিয়েই তার দুনিয়া। তো আরেকটা হয়েছে গিয়া ওই সময় গেম এজ এবং স্পোর্ট, ওই সময় খেলাধুলা তো সে অনেক ব্যস্ত থাকে। তাছাড়া লং টার্ম ফ্রেন্ডশিপ এজ, মানে ওই সময় তার যে বন্ধুত্বটা হয় এটা দীর্ঘমেয়াদী হয়, এরকম কিন্তু টেটের মধ্যে কোশ্চেনটি দেয়। ফিজিক্যালি ডেভেলপমেন্ট স্লো, মানে তার শারীরিক তখন বিকাশটা একটু কমা যায়, কিন্তু ওভারঅল যে ডেভেলপমেন্ট মানে মেন্টালি ডেভেলপমেন্ট কিন্তু খুব ফাস্ট হয়। তার হয়েছে পেসোডিও মেচুরিটি, মানে ওই সময় সে মিথ্যা কথা কোয়ার একটা তার মধ্যে প্রবণতা আয় পড়ে। এই লেটার চাইল্ডহুডে 6 থেকে 12 বছরের বাচ্চা অনেক ধরনের মিথ্যা কথা কয়, মানে কোনো শাস্তি থেকে বাঁচনের লেগে। তো ওই সময় মোটর ডেভেলপমেন্টও খুব ফাস্ট হয়, মানে হ্যান্ড মুভমেন্ট, ফিজিক্যালি মুভমেন্ট, কারণ ওই সময় তার স্পোর্টসের মধ্যে খুব মনোযোগ আয় 6 থেকে 12 বছর বাচ্চার মধ্যে। বিভিন্ন ধরনের খেলাধুলায় সে যখন ইনভলভ হয় তখন অটোমেটিক্যালি তার মোটর ডেভেলপমেন্টগুলো যে যে হাতের বা পায়ের যে মুভমেন্টগুলো বা এইগুলোর উপর যে কন্ট্রোল খুব ফাস্টেস্ট হয়। তো ওই সময়টারে অনেকে অনেক ধরনের নাম দিছে, যেরকম একজন ফ্রয়েড, এরকম মতো টেটের মধ্যে আয় যে ফ্রয়েডে কোন এজটারে লেটেন্সি স্টেজ কইছিল, তো সেটা হচ্ছে লেটার চাইল্ডহুডটা কইছিল লেটেন্সি স্টেজ ফ্রয়েডের মতে। তো আরেকজন কইছিল এরিকসন, একজন এডুকেশনিস্ট আছে শিক্ষাবিদ, তাই নিয়ে কইছিল যে লেটার চাইল্ডহুডটা কইছিল যে ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফেরিটি। আরেকজন পিয়াজে আছে, উনি কইছিল লেটার চাইল্ডহুডে যে কংক্রিট অপারেশনাল। তো অনেক এডুকেশন বা শিক্ষাবিদ আছে, বিভিন্ন বাচ্চারা যে বিকাশ হয় বা বিভিন্ন সময়ে অনেক অনেক নাম দিয়া তাদের আহ, প্রকাশ করছে। তো এবার লেটার চাইল্ডহুডের পরে এডুলেসেন্স। এডুলেসেন্স হচ্ছে গিয়া যে কৈশোরকাল, মানে সেটা খুব একটা সেন্সিটিভ একটা এজ, সেটা 12 থেকে 18 বছরের যারা বাচ্চারা আছে ওই স্টেজটা খুবই একদম সেন্সিটিভ একটা এজ। ওই সময়ই মানুষের অনেক ট্র্যাক থেকে সরে যায়, মানে ভুল পথে চলনের একটা সম্ভাবনা থাকে। তো ওই সময় কী ধরনের চেঞ্জ হয় একজন ছাত্রছাত্রীর মধ্যে, ফিজিক্যালি কেউ মেন্টালি কেউ বা সোশিয়ালি কেউ, ওভারঅল অনেক ধরনের চেঞ্জ হয় সেই এডুলেন্স পিরিয়ডে। তো এডুলেন্স পিরিয়ডে কী কী চেঞ্জ হয় সেই গুলো আমি এক এক করে পয়েন্টগুলো কই। তো ওইগুলো যদি তোমরা একটু শূন্য রাখো, যখন তোমরা কোশ্চেন সলভ করবা অটোমেটিক্যালি দেখবা কনসেপ্টটা ক্লিয়ার থাকলে অটোমেটিক্যালি কোশ্চেন সলভ করতে গেলে আমার কথা মনে পড়বো যে এরকম এরকম তো কইছিল স্যারে। তো ওই সময় স্যার ট্রানজিশনাল পিরিয়ড, মানে ট্রানজিশনাল পিরিয়ড কই ওই সময়টারে, মানে ওই সময় পরিবর্তন, মানে খুব মানে সেকেন্ডে সেকেন্ডে তার মুড সুইং হইব। এখন একরকম মাইন্ডসেট, একটু পরে একরকম মাইন্ডসেট, এখন সে খুশি আছে, একটু পরে সে স্যাড সং শুনতেছে, এখন খুব খেলাধুলায় ব্যস্ত, একটু পরে আবার তার মন খারাপ। তো এটা এডুলেশন পিরিয়ডের ম্যাক্সিমাম হয়। তো কোশ্চেনগুলো কিন্তু এইভাবেই তারা করে। তো ওই সময়টি হচ্ছে গোল্ডেন একটা পিরিয়ড, কারণ ওই সময় কেরিয়ার করার বা তার স্টাডি একাডেমিক লাইন যে খুব একদম হাই লেভেলে থাকে। তো ওই সময়টা খুব গোল্ডেন একটা পিরিয়ড। ওই সময়টা হচ্ছে স্ট্রেস অ্যান্ড স্ট্রোম, এটা স্ট্যানলি হল কইছিল। তো স্ট্যানলি হল একজন শিক্ষাবিদ, তাই কইছিল যে এডুলেশনের পিরিয়ডটা হচ্ছে স্ট্রেস অ্যান্ড স্ট্রোম। এবার স্ট্রেস অ্যান্ড স্ট্রোম কোন পিরিয়ডটা এডুলেসেন্স, এবং এই কথাটা কে কইছিল সেটা কইছিল স্ট্যানলি হল। তো এরকম বিভিন্ন শিক্ষাবিদ বিভিন্ন তাদের উক্তি করছিল কোনো বয়সগুলো নিয়ে। তা ওই সময় তার মধ্যে লিডারশিপ স্কিল আই, মানে যেমন ক্লাস মনিটর কো বা বিভিন্ন টিমের সে লিডার হইতে খুব ইচ্ছা জাগৃত করে, মানে ইচ্ছা জাগির করে। তো ওইগুলো তোমরা এই পয়েন্টগুলো দিয়ে দিয়ে কিন্তু কোশ্চেন করে ল্যাক্স অফ ইমোশনাল স্টেবিলিটি, আইডেন্টিটি ক্রাইসিস, মানে আইডেন্টিটি মানে সে সব জায়গাতে সে প্রায়োরিটি না পায়, তখন সে এক ধরনের একটা সময় তার অনেক মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। তারপরে সে ব্রিজ একটা পিরিয়ড, মানে ব্রিজ পিরিয়ডটা এখানে করে চাইল্ডহুড থেকে যখন অ্যাডাল্টহুড, মানে শৈশবকাল থেকে যখন মানে অ্যাডাল্টহুড মানে কি বৃত্ত, মানে 18 পরে যে এজটা, ওই সময় আইতে গেলে একটা মিডল টাইমটা হচ্ছে কি এডুলেসেন্স। আর এডুলেসেন্স খুব একটা সেন্সিটিভ একটা এজ। ওই সময় এডুলেসেন্স ইগোসেন্ট্রিজম আয়ে তার মধ্যে, এবং স্প্রিং সিজন হয়, মানে তার মধ্যে অনেক ধরনের মুড সুইং হয় এডুলেসেন্স পিরিয়ডে। তো এইগুলা ছোটো ছোটো বিষয়গুলো সবসময় মনে রাখতে হইব। তো এবার নেক্সট আরেকটা পয়েন্টে এবার যেটা হচ্ছে গিয়া নেচার অ্যান্ড নার্চার। ম্যাক্সিমাম সময়ে টেটের মধ্যে নেচার এবং নার্চার থেকে অনেক কোশ্চেন আয়।
মানে প্রকৃতি এবং পর্যাবরণ যে ব্যাপারটা, মানে এখানে নেচার মানে ন্যাচারাল জিনিসটা বোঝায়। এখানে নেচার মানে সেটা হচ্ছে হেরিডিটি, যেটা স্ট্যাটিস্টিক, মানে নেচার কখনো চেঞ্জ করা যায় না। অনেক না তার নেচারটি এরকম, মানে পারিবারিকভাবে সে পাই আইছে, মানে এটা হচ্ছে হেরিডিটি, মানে যেটা তার পূর্বপুরুষ বা মা বাবার থেকে যে জিনিসটা পাওয়া যায় ডিএনএ বা কইতে পারো যে বংশানুক্রমভাবে যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে নেচার। আর নার্চার হচ্ছে যেটা আমরা পরিবেশ থেকে পাই, যেটা এনভায়রনমেন্টের সঙ্গে জড়িত হচ্ছে নার্চারে চেঞ্জ করা যায়, কিন্তু নেচারে কখনো চেঞ্জ করা যায় না। এটা হচ্ছে স্ট্যাটিস্টিক। আর নার্চার হচ্ছে সেটা পরিবর্তনশীল, মানে এটা ডাইনামিক, সময়ের সঙ্গে সঙ্গে সে পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে তার মতো অনেক ধরনের মোডিফিকেশন হয়, অ্যাডপ্টেশন হয়। তো এবার নেচার নার্চারটা হচ্ছে গিয়া এটা নিয়ে কই। আর হেরিডিটি এবং এনভায়রনমেন্টের মাধ্যমেই একজন বাচ্চার বা একটা মানুষের গ্রোথ এবং ডেভেলপমেন্ট ডিপেন্ড করে নেচার এবং নার্চার। তো নেচার হচ্ছে হেরিডিটি আর নার্চার হচ্ছে এনভায়রনমেন্ট। তো নেচার অ্যান্ড নার্চার সবসময় কোনোদিন প্লাস হয়েছে না, তারা সবসময় ইনটু থাকে, মানে গুণের ফলেই হেরিডিটি এবং এনভায়রনমেন্টের গুণের ফলেই একজন মানুষের বৃদ্ধি এবং বিকাশ হয়। হেরিডিটি ইজ এ ফিক্সড স্ট্যাটিস্টিক, হেরিডিটি কখনো চেঞ্জ করা যায় না, কখনো কারোর ডিএনএ চেঞ্জ করা যায় না, মানে মাতা পিতার থেকে যেটা হয় সেটাই বাচ্চার কাছে আয়। আর যেটা এনভায়রনমেন্ট, মানে এনভায়রনমেন্ট সবসময় সময়ের সাথে সাথে অটোমেটিক চেঞ্জ হয়, মানে পরিবেশের সঙ্গে সে খাপ খায়া নিজের, মানে পরিবেশের সঙ্গে সে নিজের মানায় নিতে পারে। তো এটি হচ্ছে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্টের যেই পয়েন্টটা। এবার প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট, এবার বৃদ্ধি আর বিকাশে, এবার বিকাশের মধ্যে কোন কোন পয়েন্টগুলো আয়, হ্যাঁ বিকাশে তুমি কীভাবে যাচাই করতে পারো যে একটা স্টুডেন্টের মধ্যে এই বিকাশগুলো হইতেছে, এবং বিকাশটা কোন সময় থেকে কোন সময় চলে, কারণ এটা থেকে সবসময় বিকাশ থেকে কোশ্চেন দেয়, দুইটাকে তিনটাই কোশ্চেন দেয়। তো বিকাশটা কীভাবে ধরবা, যে বিকাশ হচ্ছে একটা, যে ডেভেলপমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, মানে বিকাশ কখনো মানে থামে না। বিকাশ সেই মার গর্ভের থেকে, মানে ইনফেন্সির থেকে সেটা একদম ডেথ, মানে উম টু টুম, মানে একজন বাচ্চা জন্মের থেকে মৃত্যু পর্যন্ত তার ডেভেলপমেন্ট হয়, বিকাশ হয়, মানে এটা কন্টিনিউয়াস প্রসেস। এটা মনে রাখো, এটা প্রত্যেকবার এই কোশ্চেনটা আয়। ডেভেলপমেন্ট ইজ সিকুয়েন্সিয়াল বা অর্ডারলি, মানে ডেভেলপমেন্ট যে একটা প্রসেসে হইতে থাকে। তার যখন জন্ম হয় সে কান্না করে, সময়ের সাথে সাথে সে এই স্ক্রোল করে, অটোমেটিক সে হাঁটা চলা শুরু করে, সে দৌড়ানি শুরু করে, সময়ের সাথে সাথে সে তার লাইফে কন্টিনিউ হইতে থাকে, মানে এটা কি একটা কন্টিনিউয়াস প্রসেস, সিকুয়েন্সিয়ালি। কেউ কখনোই জন্মের সঙ্গে সঙ্গে কেউ দৌড়াইতে পারে না, তাকে হাবড় দিতে দিব। তো এটাই হচ্ছে একটা সিকুয়েন্সিয়ালি, মানে একটার পর একটা ধাপে ধাপি একজন মানে 6 মাসের বাচ্চাটা কখনো তুমি ইচ্ছা যদি থাকে তারপর তুমি দৌড় তারা শিখাইতে পারতে না, তার সময় যখন তার সময় সে সেটা শিখবো, মানে এটাকে হচ্ছে সিকুয়েন্সিয়ালি, মানে একটা স্টেপের পর একটা স্টেপ অটোমেটিকই হইব। মানে একটা ক্লাস যে বাচ্চাটা 1-এ পড়ে তারা কখনো মাধ্যমিক এক্সাম তারা দেওয়াইতে পারত না, মানে এটা হচ্ছে সিকুয়েন্সিয়াল, মানে সময়েরটা সময় হইব। রেট অফ ডেভেলপমেন্ট, মানে এক এক বাচ্চার এক এক সময় এক একটা ডেভেলপমেন্ট হয়, এবং ভেরিয়াস পার্সন টু পার্সন, মানে ডেভেলপমেন্ট অনেক বাচ্চারা দেখো একটু আগে কথা শিখালে অনেক বাচ্চারা কথা কইতে একটু সময় নেই, মানে এটা হচ্ছে রেট অফ ডেভেলপমেন্ট। এক এক বাচ্চার এক এক রকমের ডেভেলপমেন্ট, মানে সময়ের একটু আগ পিস হয়। তো এটি হচ্ছে যে ভেরিয়াস পার্সন টু পার্সন, একজনের সঙ্গে আরেকজনের একটু ডিফারেন্স থাকতেই পারে। তো ডেভেলপমেন্ট প্রসেসটা ফ্রম জেনারেল টু স্পেসিফিক। তো একজন বাচ্চার ডেভেলপমেন্টটা সবসময় জেনারেল থেকে স্পেসিফিক, এই যে পয়েন্টটা এটা ম্যাক্সিমাম সময় কিন্তু এই কোশ্চেনটা আয়, যে ডেভেলপমেন্ট কি জেনারেল টু স্পেসিফিক নাকি স্পেসিফিক টু জেনারেল। তো ডেভেলপমেন্ট সবসময় জেনারেল থেকেই স্পেসিফিক হয়, মানে একদম ইজির থেকেই হার্ডে যায়। মানে তার প্রথমত যে বৃদ্ধি বা বিকাশটা সবসময় ইজি ওয়ে থেকেই হার্ড ওয়েতে যায়। মানে ডেভেলপমেন্ট বলতে গেলে মনে করো আগে হাত মুভমেন্ট আগে শিখে, এরপরে ফিঙ্গার মুভমেন্ট। হাত মুভমেন্টটা মানে এটা একটা জেনারেল ব্যাপার, আর আর মুভমেন্ট যে ফিঙ্গার মুভমেন্টটা কিন্তু এটা একটা স্পেশাল। এবার তুমি মনে করো আইলানা বা চোখে যে কাজল দেওয়াটা, এটা কিন্তু তুমি হাত লাগাইতে পারলে কিন্তু চোখে কাজল থাকতেন, সেটা যে তোমার আঙ্গুলের উপরে তোমার একদম কন্ট্রোল থাকতে পারবো, তারপরে তুমি চোখে আয়না বা চোখে কাজল দিতে পারবা। তো এটি হচ্ছে জেনারেল থেকে স্পেসিফিক আই আর কি। স্পেসিফিক মানে কি তা খুব স্পেশাল একটা জিনিস। তো এবার আরেকটা হচ্ছে গিয়া গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে প্রোডাক্ট হচ্ছে বোথই, গ্রোথ এবং ডেভেলপমেন্ট আয় হেরিডিটি আর এনভায়রনমেন্ট থেকে। এটা মনে রাখো যে গ্রোথ এবং ডেভেলপমেন্ট হয় হেরিডিটি এবং এনভায়রনমেন্টেরই প্রোডাক্ট হচ্ছে গ্রোথ আর ডেভেলপমেন্ট। তো হেরিডিটি হচ্ছে একটা স্ট্যাটিস্টিক বা ফিক্সড, ডেভেলপমেন্ট কখনো মানে এই হেরিডিটি কখনো চেঞ্জ করা যায় না, মানে ডিএনএ কেও বা যে পূর্বপুরুষ বা বংশানুক্রমে যেটা হয় সেটা স্ট্যাটিস্টিক মানে ফিক্সড থাকে। আর এনভায়রনমেন্ট সবসময় সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়, বাচ্চারা সময়ের জায়গা অনুযায়ী বা পরিস্থিতি অনুযায়ী সে নিজের খাপ খাইয়ে নিতে পারে। তো ডেভেলপমেন্ট ইজ এ প্রেডিক্টেবল, মানে তুমি ডেভেলপমেন্ট যে হইতেছে তুমি আগের থেকে মানে অনুমান করতে পারবা যে
যেমন আমরা একটা আইডিয়া থাকে যে একটা বাচ্চা যখন 6 বছর থাকে সে ক্লাস 1-এ পড়বো, যে একটা বাচ্চা 14 থেকে 15 বছর থাকে সে মাধ্যমিকে উঠবো। তো এরকম আমরা প্রিডিক্ট করতে পারি ডেভেলপমেন্টটা। কিন্তু গ্রোথ যেটা এটা অটোমেটিকই সেটা হেরিডিটির সঙ্গে একটা জড়িত থাকে, গ্রোথটা বা জেনেটিক্যালি কোনো একটা ডিপেন্ড করে গ্রোথের সঙ্গে। কারণ গ্রোথটা ভ্যারাইট মানে ডিপেন্ড করে সম্পূর্ণই হেরিডিটির উপরে। তো ডেভেলপমেন্ট হচ্ছে প্রেডিক্ট করা যায়, মানে আগের থেকে অনুমান করা যায় কোন বাচ্চাটা কীরকম ধরনের ডেভেলপমেন্ট হইতেছে, এবং ডেভেলপমেন্টে মডিফাই সময়ের সাথে সাথে করা যায়। কিন্তু গ্রোথ যেটা অটোমেটিক্যালি হয়। দেয়ার ইজ এ কনস্ট্যান্ট ইন্টারাকশন বিটুইন অল ফ্যাক্টর অফ ডেভেলপমেন্ট, অল টাইপস অফ ডেভেলপমেন্ট আর ইন্টার রিলেটেড। তো যত ধরনের ডেভেলপমেন্ট হয় মানে সবটি ইন্টার রিলেটেড থাকে। তো ডেভেলপমেন্টের মধ্যে 4টা পার্ট থাকে, একটা হচ্ছে ফিজিক্যাল, একটা হচ্ছে গিয়া সোশ্যাল, একটা হচ্ছে কগনিশন, আর একটা হচ্ছে ইমোশনাল। এই 4টা পার্ট যখন কমপ্লিট হয় তখন একজনের মধ্যে ডেভেলপমেন্টটা হয়, মানে বিকাশ হয়। তো এবার প্রিন্সিপাল অফ ডাইরেকশন মানে আমাদের যে ডাইরেকশন মানে বিকাশ হওয়ার যে প্রক্রিয়াটা কীভাবে শুরু হয় বা কোথায় থেকে শুরু হয়, সেটি হচ্ছে 2টা পার্টে একজনের একটা ব্যক্তির বিকাশ হয়। একটা হচ্ছে সেফালোকোডাল আর একটা হচ্ছে প্রক্সিমা ডিস্টান্স। তো সেফালোকোডাল হচ্ছে আমাদের বাচ্চারা কীভাবে তার ফিজিক্যালি তার উপর কন্ট্রোলটা কোথায় থেকে হয়। যখন বাচ্চাটা জন্ম হয় তার প্রথমেই কন্ট্রোলটা হয় তার মাথা থেকে, তার হেডের উপরে তার কন্ট্রোল। প্রথমে তো দেখো সরো অঙ্গ মানে সারা অঙ্গের থেকে তার আগে মাথাতে কন্ট্রোল আনে, তার ঘাটটা মুভমেন্ট করা, মানে এটার হাতের থেকেও আগে তার ঘাড়ের মধ্যে আগে কন্ট্রোল আয়, ঘাটটা এইভাবে করে এইভাবে, কিন্তু পরবর্তী সময় কিন্তু হাতের উপরে তার কন্ট্রোল আয়। তো প্রথমে হচ্ছে গিয়া মাথার থেকে তার কন্ট্রোল শুরু হয়, মানে তার যে বডি যে পার্টসগুলা এইটার পার্টগুলা, যেমন মাথাতে আয় কন্ট্রোল, তারপরে হাতে, তারপরে পায়ে, এইভাবে তার কন্ট্রোলটা আয়, ডেভেলপমেন্টটা হয়। আর প্রক্সিমা ডিস্টালটা হচ্ছে নিয়ার টু মানে ফার বা সেন্টার টু পেরিফেরি। ওই ব্যাপারগুলো তোমরা একটু ভালোভাবে যদি আর একটু মানে ক্লাসগুলো আর একটু দেখো বা এই ভিডিওগুলো যদি আর 2বার করে দেখো, তাহলে আমি যে ওয়ার্ডটা ইউজ করতেছি বা যেই কথাগুলো কইতেছি তোমরা সেটার মধ্যে আর একটু কানেক্ট করতে পারবা। তো এবার আরেকটা পয়েন্ট আছে, আমি সবটি পয়েন্টে টাচ করে দিয়েছি এই কারণেই নেক্সট যে ভিডিওগুলো আইব গ্রোথের উপরে একটা স্পেশাল ভিডিও থাকবো, ডেভেলপমেন্টের উপরে স্পেশাল ভিডিও থাকবো। তাহলে কী হবো মানে প্রত্যেকটা টপিক বা কন্টেন্ট করতে পারো সবটির উপরে তোমরা একদম পাকার থাকবো, মানে খুব মজবুত হবে আর কি, মানে এটার যে কনসেপচুয়াল যে ব্যাপারটা বা কনসেপ্টটা সম্পূর্ণই ক্লিয়ার হয়ে যাবো। তো ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা কখন একটা বাচ্চার মধ্যে আইয়ে বা ইন্ডিভিজুয়াল যে ডিফারেন্সটা, এটা প্রত্যেকটা বাচ্চারই কিছু স্পেশালিটি থাকে বা স্পেশাল কিছু থাকে। কারণ পৃথিবীতে কখনোই 2টা মানুষ এক হইতে পারে না, সে হাজব্যান্ড ওয়াইফ হোক বা যেই হোক, সে কখনোই তাদের মেন্টালি কো, ফিজিক্যালি কো, ইমোশনালি কো, সোশিয়ালি কো, কখনোই 2টা ব্যক্তি কখনোই সেম হয় না। তো এবার ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা কখন আয়ে বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা কীভাবে তোমরা বুঝবা। তো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বা ভেরিয়েশন আর কমন উইদিন অ্যান্ড অ্যাক্রস অল স্পেসেস, ভেরিয়েশন অ্যাড কালার অর বিউটি টু নেচার। কইছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা হওয়ার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে হেরিডিটি। কারণ আমাদের মা বাবার থেকে আমরা কিছু পাওয়া যায়, কিছু হোক নেচার যে ব্যাপারটা, বা যে অনেকে কয় না যে তার মা বাবা এরকম দেখে তার ছেলে মেয়ে এরকম, মানে গুণগুলা মা বাবার থেকে আমরা ম্যাক্সিমাম সময় পাই। তো ওই কারণে হেরিডিটির সঙ্গে লিঙ্ক আছে দীক্ষা প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল কিছু ডিফারেন্স থাকে। যেরকম মনে করো নেচার দিকে কো ইন্ডিভিজুয়াল কো নো অ্যাকসেপ্টেশন অন দিস। তো এবার কিছু এখানে বা পয়েন্টটাই জানে কীভাবে তুমি একজনের ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা বুঝতে পারবা। তো এর মধ্যে কিন্তু ইন্ডিভিজুয়াল ডিফারেন্সে কোন কোন মনে করো 4টা অপশন দিয়ে দিব, এর মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সে কোন পয়েন্ট দিয়ে আই মনে করো একটা দিতে পারো ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট কিন্তু বুদ্ধি যায়, আইকিউটা এটা কিন্তু সবটি হেরিডিটির সঙ্গে অনেকটি যুক্ত থাকে। যেমন ইন্টারেস্ট, সবার ইন্টারেস্ট কিন্তু সেম না। অনেকে মনে করো অনলাইনে স্টাডি করে অনেকে খুব মজা পায়, অনেকে বুক পড়তে খুব মজা পায়, বা অনেকে অন্যর কথা শুনে না মানে জিনিসটা মনে রাখতে পারে, বা অনেকে খাতার লেখা পড়াটা শিখতে পারে। তো অনেকের অনেক ধরনের ইন্টারেস্ট থাকে। তো তো ভ্যালুস বা সব কিছু এক একজন এক এক রকমভাবে ওপিনিয়ন দেয় না। দেখো একই টপিক যখন তুমি দুজন ব্যক্তি থেকে ওপিনিয়ন চাইবা, তখন দুজনে 2 রকমভাবে সেই ব্যক্তি এই একই ইস্যুটা 2ভাবে কইব। মানে কি এটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা বোঝায়। তাছাড়া অ্যাপটিটিউড, যে অ্যাপটিটিউড যেটা নিচের থেকে মানে ভিতর থেকে যেটাই, আর অ্যাটিটিউড তো সবটি সব কিছু আছে। আর পার্সোনালিটি, দেখো পার্সোনালিটি অনেকের কিন্তু ওভারঅল যে ডেভেলপমেন্টটার থেকে কিন্তু পার্সোনালিটিটাই, তো পার্সোনালিটি সম্পূর্ণ আলাদা থাকে একজন থেকে আরেকজনের। ওই ব্যাপারগুলোতেই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা দেখা যায়। তো এবার হচ্ছে তো ইন্ডিভিজুয়াল যদি ডিফারেন্সটা থাকে, তো তখন একজন টিচার কীভাবে ক্লাসে গিয়ে টিচ করবো। কারণ একটা ক্লাসের মধ্যে যখন মানে একটা মিনিমাম একটা ক্লাসের মধ্যে 30 থেকে 35 জন স্টুডেন্ট থাকে, তো সবারই সেম ওয়েতে বা সেম ডাইরেকশানে সবাই ক্লাস করানো সম্ভব নয়। কারণ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স এখানে আছে, কারণ এক একটা ফ্যামিলি থেকে এক একজন বাচ্চা আছে মানে একটা ক্লাসের মধ্যে আছে, তো সবাই থিঙ্কিং আলাদা থাকতে পারে, সবার ইন্ডিভিজুয়াল একটা ডিফারেন্স আছে। ওই কারণে যখন একজন টিচার ক্লাস করাবো, তো যার যার যে বাচ্চারা যেরকম নিডস মানে যে চাহিদার সেই চাহিদা অনুযায়ী সেই টিচার সেই ক্লাসের মধ্যে গিয়ে মানে ইন্টারাকশান দিব,
হ্যাঁ ইনস্ট্রাকশন দিব। তো ইনস্ট্রাকশন দেওয়াটা হইব মানে কি বাচ্চারা চাহিদা অনুযায়ী একজন ক্লাসে টিচার গিয়ে ক্লাস করাইব, মানে টিচারের চাহিদা অনুযায়ী ক্লাস হইতো না, সেটা স্টুডেন্টের চাহিদা অনুযায়ী একজন টিচার ক্লাস করাইব। এবার দেখো ক্লাসের মধ্যে দুই রকমের বাচ্চা থাকতে পারে, একটা হচ্ছে হোমোজিনিয়াস বা হেট্রোজিনিয়াস। হোমোজিনিয়াস কারে কই, যারা সেম ক্যাটাগরির, আর হেট্রোজিনিয়াস মানে যারা একটু স্পেশাল থাকে, মানে স্পেশাল যাই বাচ্চারা তারা কিন্তু তুমি আলাদাভাবে নিয়ে বসাইতে পারতা না, মানে তার মধ্যেই তাদেরকে তোমাদের পড়াশোনা করাইতে হবে। এবং যে হেট্রোজিনিয়াস বাচ্চারা মানে তাদের যে থিঙ্কিং একটু আলাদা, বা তাদের ফিজিক্যালি কো ইমোশনালি কো সোশিয়ালি কো তারা একটু আলাদা থাকে, তারা কিন্তু তার সঙ্গে স্টাডি করে এবং তাদের যে চাহিদাটা, স্পেশাল বাচ্চার যে চাহিদাটা, তাদের মতো তাদের চাহিদা তোমার পূরণ করতে হইব একজন টিচারের। সে তো ওই রকম যে কনসেপচুয়াল কোশ্চেন আইব কিন্তু, মানে ওই যে থিওরিটার উপরে তোমার একটা সিচুয়েশন বেস কোশ্চেন দিয়ে দিব, যে এই সিচুয়েশনে মনে করো হেট্রোজিনিয়াস একটা স্টুডেন্ট আছে, সে নর্মাল বাচ্চার থেকে সম্পূর্ণ আলাদা, সে মনে করো একটু ফিজিক্যালি চ্যালেঞ্জ, বা সে তার মনে করো সোশ্যালাইজেশন সেইভাবে হয়েছে না, বা একটা ক্লাসের বাচ্চার সঙ্গে অন্য সঙ্গে সে মিলে না। তো ওই বাচ্চারা তুমি কীভাবে মানে ওই ক্লাসের মধ্যে ক্লাস করাবা, তাহলে সবার যে নিয়মে ক্লাস করে বা তারা এই নিয়মে করলে হতো না, তারা আলাদাভাবে একটু স্পেশাল একটু গাইড দিতে হইব, বা সে যে চাহিদাটা সেই চাহিদাটা পূরণ করতে হবে, নাহলে সে ক্লাসের মধ্যে ডিস্টার্ব করবো। তাহলে সেই স্টুডেন্টের আগে তোমার কন্ট্রোল করতে হবে, সেই কন্ট্রোলটা কীভাবে করবা, সেটা তোমার ফান ওয়েতে বা তার যে চাহিদাটা সেই চাহিদা অনুযায়ী তোমার তারে ইনস্ট্রাকশন দিতে হইব। তো এইভাবে আর ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা আয়ে হেরিটেটেড ইনহেরিটেড আর একটা হচ্ছে একোয়ার্ড। হ্যাঁ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা দুইভাবে হয়, একটা হচ্ছে হেরিটেটের কারণে আর একটা হচ্ছে একোয়ার্ড মানে এনভায়রনমেন্টের কারণে। দুইটা কারণে একজন ব্যক্তির মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স হয়। তো ইনহেরিটেড যেটা সেটা হচ্ছে গিয়ে আমরা হেরিটেটির সঙ্গে লিঙ্ক আছে, যেমন বংশানুক্রমিক যেটা যেটা হচ্ছে ফিজিক্যালি। হ্যাঁ অনেকে বলে না তার বাবা মা অনেক লম্বা হইতে পারে, সেও এই কারণে লম্বা হয়েছে। তো ফিজিক্যালি যেই, এবার মেন্টালি অনেকে না যে তার মা বাবা খুব বুদ্ধি মানে খুব আইকিউ বেশি বা তারা খুব বুদ্ধিমান, ওই কারণে ছেলেটাও বুদ্ধিমান হয়েছে, এইরকম মেন্টালি কিন্তু এটা একুয়ার মানে সে নিয়ায়। এবং টেম্পারামেন্টাল মানে তার যে মুড সুইং বা যে রাগ অভিমানটা এটা কিন্তু কিছুটা পারিবারিকভাবে সে পাওয়া যায়। আর একুয়ার মানে কোনটা যেটি অর্জন করে, যখন সে জন্ম হইয়া যখন সেই পৃথিবীতে যখন আয়, সেই পরিবেশের সঙ্গে যখন সে অ্যাডজাস্ট করে গিয়া, তখন সে কিছু জিনিস সে আহ, পায়। কোনগুলা পায়, যেমন একুয়েট কোনগুলা করে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা কীভাবে একজন ব্যক্তির সঙ্গে আরেকজন ব্যক্তির মিলে না, কারণ মানে আলাদা থাকে কারণ এই কারণে, তার কারণ সোশিয়ালের কারণে, কারণ সমাজের অনেক ধরনের নিয়ম নীতি থাকে, কালচারাল কিছু ইস্যু থাকে, এডুকেশনাল কিছু ইস্যু থাকে, ইমোশনাল কিছু ইস্যু থাকে, ওই চারটা ব্যাপারের কারণে একজন বাচ্চার মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা আইতে পারে। ঠিক, এবার আইতেছ মোটিভেশনের যে ইয়েটা কনসেপ্টটা, মোটিভেশনের উপরে কিন্তু প্রত্যেকবার কোশ্চেন নাই। আমি যেই কনসেপ্টগুলো বা যে পয়েন্টগুলো ডিসকাস করতেছি, এই পয়েন্টগুলো যদি তোমরা ভালোভাবে একটু স্টাডি করো আর একটু ডিপলি করো, তাহলে টেটের মধ্যে যেই কোশ্চেন যতই কনসেপচুয়াল বেস কোশ্চেন দেখ, লজিক্যাল বা রিজনিং বেস কোশ্চেন যতই দেখ না করে, মানে বলতে কন্ডিশন বেস কোশ্চেন যতই দেখ না করে, কারণ আমি বারবার বলছি ওয়ান লাইনের কোশ্চেন কিন্তু আর এখন আর আয় না, যে এই থিওরি কে দিছে, এই থিওরি কবে মানে প্রকাশিত হয়েছে, এইসব কোশ্চেন 2015, 16, 17 হয়েছে, কিন্তু এখন আর এইসব কোশ্চেন আর হয় না, এখন সব কনসেপচুয়াল বেস কোশ্চেন। তুমি থিওরিটা জানো যে থিওরিটা ইমপ্লিমেন্ট করবা কীভাবে ক্লাসে গিয়ে, সে কোনো থিওরি ইমপ্লিমেন্ট করতে গেলে সেই থিওরিটা ইমপ্লিমেন্ট করতে গেলে তোমার কোশ্চেন অনেক সলভ করতে হবে, মানে বিভিন্ন সিচুয়েশন বেস কোশ্চেন সলভ করতে হবে, যেটা কই কনসেপচুয়াল বেস কোশ্চেন কই এখন। তো মোটিভেশনটা নিয়ে যদি আলোচনা করি, তো মোটিভেশনের মধ্যে আছে তোমার মোটিভেশন হচ্ছে একটা দুই রকমের মোটিভেশন থাকে, একটা হচ্ছে ইন্টারনাল মোটিভেশন আর একটা হচ্ছে এক্সটার্নাল মোটিভেশন। একটা কয় ইন্ট্রেন্সিক মোটিভেশন আর একটা কয় এক্সটেন্সিক মোটিভেশন। ইন্ট্রেন্সিক বা ইন্টারনাল মোটিভেশন কোনটা, যেটা তোমার মনের থেকে আইতাছে, আর এক্সটার্নাল যেটা বাইরের থেকে আয়। এবার মনের থেকে কোন মোটিভেশন দেয়, এবার মনের থেকে তোমার মনে হইলো যে কোনো একটা এরিয়াতে তুমি গেলা, গিয়ে দেখলা অনেকগুলা বাচ্চা, তাদের ফ্যামিলি কন্ডিশন খুবই খারাপ, মানে তারা খুবই ইকোনমিক্যালি খুবই বেকওয়ার্ড এরিয়া। তখন তোমার মনে জাগ্রত হইলো যে না, আমি একদিন টিচার হমু, আমি একদিন শিক্ষক হইয়া ওই বাচ্চাগুলো আর একদিন পড়ামু। মানে এটা তোমার মনের থেকে এই কোশ্চেনটা আইছে, যে তোমার ইচ্ছা থেকে জাগ্রত হয়েছে যে না, আমি ওইসব গরিব এরিয়া বা ওইসব যারা ফাইন্যান্সিয়ালি প্রবলেম আছে তার বাচ্চারা আমি পড়াবো। তোমার মনের থেকে এই জিনিসটা আইছে, মানে তোমার ইচ্ছা জাগ্রত হয়েছে যে না, আমি ওই কাজগুলো করবো। মানে এটা তোমার ইন্টারনাল একটা মোটিভেশন, এটা কিন্তু সবসময় দীর্ঘস্থায়ী থাকবে। আর এক্সটার্নাল মানে কোনটা, এবার তোমার একটা বন্ধু আয়া কইলো যে কিরে এরকম জায়গার তো কয়েকটা বাচ্চারা পড়ানো লাগে, বা একটা আয়া কইলো যে কিরে বন্ধু একটা ইন্টারভিউ আইসে, তুই ইন্টারভিউটা দিবি না, দিলে তুই একটা চাকরি ভিতরে মাসে বেতন পাইবি। সেটা কিন্তু বেতনের কারণে তুমি ইন্টারভিউটা দিতে চাইছো, বা তার কথায় তুমি ইন্সপায়ার হয়ে গেছো, মানে আরেকজনের কথা শুনে মানে গেছো, মানে কি তা এটা এক্সটার্নাল মোটিভেশন, কোনো একটা লুবে ফিরে গেছো। আর যে তুমি যখন কোনো একটা এরিয়াতে ভিজিট করে দেখছো যে এই এরিয়াটা খুব গরিব, তোমার মনের থেকে জাগ্রত হয়েছে যে না, আমি তার একটু পড়াশোনা করবো, মানে নিজের মনের থেকে সেই মোটিভেশনটা আছে। তো এরকম দুই রকমের মোটিভেশন হয়, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। আর ইন্টারনাল মোটিভেশনটা দীর্ঘস্থায়ী হয়, সেটা অনেক দিন কাজ করে, আর এক্সটার্নালটা কিছুদিনের লেগে। তো এবার সার্কেল অফ মোটিভেশন, একটা মোটিভেশন কীভাবে কাজ করে। তো সার্কেল অফ মোটিভেশনটা কোথায় থেকে শুরু হয়, যখন তোমার মধ্যে কোনো ধরনের চাহিদা সৃষ্টি হইব, তখনই তোমার মধ্যে মোটিভেশনটা জাগ্রত হইব। তোমার চাহিদাটা কীভাবে হইব, সেটা চাহিদা যখন আইব তখনই তুমি সেই কাজটা করার লেগে
চেষ্টা করবে, যেটা হয় ড্রাইভ করবে বা কোনো কাজ করার দিকে আগাবে। এবার কাজ করতে গেলে তোমার মধ্যে অনেক ধরনের উত্তেজনা আইব যে এই কাজটা কীভাবে করুম, অনেক ধরনের তোমাদের চেষ্টা আইব, এবং তখন সেই চেষ্টাটা তুমি ইমপ্লিমেন্ট করতে গেলে তখন তোমার গোল ডাইরেক্টেড বিহেভিয়ার করতে পারবে, যে এই কোনো টেট এক্সাম কোয়ালিফাই করতে গেলে আমরা কী কী করতে হইব সেরকম একটা রোড ম্যাপ তৈরি করবা, সেই অনুযায়ী তোমার কাজও করবা, এবং একটা সময় পরে অ্যাচিভমেন্ট আইব, মানে তুমি সেই রোড ম্যাপ তৈরি করে তোমার এক্সাম ক্লিয়ার করলেছো, মানে তোমার কাছে একটা অ্যাচিভমেন্ট, এরপরে আবার রিডাকশন, একটা সময় পরে আবার মানে এই যে অ্যাচিভমেন্টের যে পরে যে একটা সময় আবার একটু ডাউনের দিকে তখন আবার একটা চাহিদা আইব, তখন আবার একটা বেতনের ব্যাপার, এইভাবেই আমাদের মোটিভেশনটা কাজ করে। তো এইবার যেমন মোটিভেশন কি, যেমন মিড ডে মিল যে স্কুলে চালু করছে এটা কিন্তু এক ধরনের একটা মোটিভেশন, মানে বাচ্চারা যখন স্কুলে যাইব, যখন শুনবো যে স্কুলে গেলে আজকে ডিম ভাত বা মাছ ভাত বা যাই সবজি বা যাই কিছু দিল, মাছ ভাত তো দেয় না, মানে ডিম ভাত কো বা সয়াবিন কো বা সবজি ভাত কো যাই কিছু আয় স্কুলে, তো ওইগুলো কিন্তু একটা সময় ওইগুলোর প্রতি বাচ্চারা অনেক আকৃষ্ট হয়েছিল, যে স্কুলে যাইতে, যে স্কুলে গেলে আজকে এই খাবারটা খাওয়াইব, বা সকালে একটা টিফিন দিব স্কুলে, যেটা ব্রেকফাস্ট বা নিউট্রিশন। তো ওইগুলার যখন একটা বাচ্চারা মনে করতো যে স্কুলে গেলে এইগুলো আমি পাবো, তখন সে স্কুলের প্রতি আগ্রহ জাগ্রত হতো, ওইগুলোই একটা মোটিভেশন হিসেবে কাজ হয়েছিল। তো এইগুলোই মোটিভেশন একটা এক্সাম্পল কইতে পারো। বা ফিজিক্যালি নিড থাকে, সার্ভাইভাল নিড থাকে অনেক সময়, ফুড, ওয়াটার, শেল্টার, স্লিপ, মিড ডে মিল, এইগুলো একটা মোটিভেশন, না বাচ্চারা স্কুলের প্রতি আগ্রহ বাড়ানোর লেগে। এবার আরেকটা আইতেছে এব্রাহাম মিসলু যে নিট অ্যান্ড হায়ারার্কি, এটা থেকে প্রত্যেক বছর কোশ্চেন আয় যে কখন কোন স্টেজে কোন নিডসটা আয়, মনে করি বা সেফটি নিডসের মধ্যে কোন কোন জিনিসটি আয়। বা এবার এব্রাহাম মিসলু যে নিডস অ্যান্ড হায়ারার্কি যে ব্যাপারটা, ওইটাতে ওনারে যে নিডসরে উনি 5টা ভাগে ভাগ করছে। প্রথম মানুষের চাহিদা কোন জিনিসটা হয়, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল নিডস, মানে শারীরিক যেটা চাহিদা, যেরকম ইয়ার, একটা মানুষ বাঁচতে গেলে বায়ু দরকার, জল দরকার, খাবার দরকার, ঘর দরকার, ঘুম দরকার, জামা কাপড় দরকার, এইগুলো হচ্ছে একটা মানুষের বেসিক নিড, প্রথম নিড। যখন এইগুলো যখন ফুলফিল হয়ে যায় তখন তারাই সেফটি নিড, যেরকম পার্সোনাল সিকিউরিটি, সে যে সমাজে বাস করবো তার একটা সিকিউরিটি দেওয়া, এমপ্লয়মেন্ট মানে তার একটা কর্ম দরকার, তারপরে হচ্ছে রিসোর্সেস, হেলথ, প্রপার্টি, মানে এইগুলো হচ্ছে সেফটি নিডের মধ্যে পড়ে। এবার আইতে পারে যে এব্রাহাম মিসলির হায়ারার্কি নিডের মধ্যে সেফটি নিডসের মধ্যে কোন কোন জিনিসটি পড়ে। এবার আরেকটা আইতে পারে যে লাভ অ্যান্ড বিলংনেস, এই যে লাভ অ্যান্ড বিলংনেস নিয়ে কে আলোচনা করছিল এব্রাহাম মিসলু, এটা কোন থিওরিতে, সেটা হচ্ছে নিড অফ হায়ারার্কি, এরকমভাবেই টেটের মধ্যে কোশ্চেন দেয়। আর এই কোশ্চেনের মধ্যেই স্টুডেন্টরা আটকে জায়গা যে লাভ অ্যান্ড বিলংনেসের মধ্যে কোন জিনিসটি পড়ে। যেমন ফ্রেন্ডশিপ, যখন তোমার মধ্যে ঘর বাড়ি, তোমার কাছে টাকা থাকবো, তখন তোমার কাছে আরও চাহিদা আইব, তখন এই চাহিদাটাইও যে লাভ অ্যান্ড বিলংনেস, মানে ফ্রেন্ডশিপ, কারোর সঙ্গে বন্ধুত্ব করি, ইন্টিমেসি, কারোর সঙ্গে রিলেশনে যাই, নিজের একটা ফ্যামিলি থাকুক, মানে সেন্স অফ কানেকশন, অনেকের সঙ্গে তোমার বন্ডিং হোক, যখন তোমার ঘর পেটে ভাত থাকবো, ঘর বাড়ি থাকবো, তখন কিন্তু ওই চাহিদাটাই, মানে একটা ধাপের পর ধাপ আয়, যখন এইগুলো যখন ফুলফিল হয়ে যাবো, তোমার ফ্যামিলি মিলে সব হয়ে যাবো, তখন আরও চাহিদা আইব, সেটা কই এস্টিম বা সম্মান, যখন তোমার একটা সময় তোমার রেসপেক্ট আইব, যে আমার একটা রেসপেক্ট দরকার, বা সমাজে সম্মান দরকার, বা সেলফ স্টিম দরকার, বা একটা আমার স্ট্যাটাস দরকার, যে আমার এরকম নামে আমার সবাই চিনুক। তো স্ট্রেংথ বা ফ্রিডম, মানে ক্ষমতা বা ফ্রিডম, স্বাধীনতা, যখন তোমার খাবার, ঘর বাড়ি, কর্ম, তোমার পরিবার যখন থাকবো, তখন আরও অনেক চাহিদা আইব, সেই চাহিদা আইব তোমার সম্মানের। তখন এগুলো যখন তোমার মানে পূর্ণ হয়ে যাবে, তখন আরও চাহিদা আইব, সেই চাহিদাটা হচ্ছে ডিজায়ার টু বিকাম দ্য মোস্ট দ্যাট ওয়ান ক্যান বি, মানে তুমি স্পিরিচুয়াল জগতে যাইতেছে, বা তুমি কে, তোমার আত্মার নিজের নিজের চিনা, ও আই এম, মানে এই বিষয়গুলো তোমার একটা সময় জানানোর চেষ্টাইব। কারণ যখন তোমার নিচের যে 4টা স্টেপ আছে, 4টা স্টেপ যখন তোমার ফুলফিল করে নেবা, তখনই 5 নাম্বার স্টেজে আইবা। কারণ মানুষ হচ্ছে গিয়া মানে চাহিদা কয় না যে কখনো কারোর চাহিদা পূরণ করা যায় না, যখন যে চাহিদাটা পূরণ হয় তখন সেকেন্ড স্টেপে আবার আয় পড়ে। কিন্তু কয় না বইতে গেলে খাইতে চায়, খাইতে গেলে শুইতে চায়, তো এরকম আর কি, চাহিদার কখনো মানুষের শেষ হয় না। তো এব্রাহাম মেসলু এটাই বোঝাইতে চাইছে যে 5টা স্টেপের মাধ্যমে তাই বোঝাইতে চাইছে মানুষের চাহিদাটা কী, এবং মানুষের চাহিদাটা কোন জায়গা থেকে আলটিমেটলি শেষ হয়। তো এব্রাহাম মেসলু থেকে এই থিওরিটা আমি নেক্সট আরেকটা ভিডিওতে সম্পূর্ণ মানে ডিটেলস আলোচনা করব। ঠিক আছে, তো আজকের লেগা এই ভিডিওটা এখানে ক্লোজ করতে আছে, কারণ অনেকটা লেন্দি হয়ে গেছে ভিডিওটা। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হইব। আর এই ভিডিওগুলো যদি অবশ্যই তোমাদের ভালো লাগে, এই ভিডিওগুলো সবাই শেয়ার করবা। আর এই ভিডিওগুলো যদি তোমাদের পেজে ডাউনলোড করে দিতে চাও, তাতে কোনো সমস্যা নাই, তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো ডাউনলোড করে তোমরা পেজে শেয়ার করো। কোন ধরনের কপিরাইট আমি দিতাম না, তোমাদের পেজ হোক, হোয়াটসঅ্যাপ, ফেসবুকে, যেখানে তোমরা ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই, কোন ধরনের কপিরাইট আমি দিতাম না। কিন্তু এটার মধ্যে কোনো ধরনের ভুল বার্তা দেওয়ানোর চেষ্টা কেউ করবে না, বা মিস কনসেপ্ট বা মিস ইনফরমেশন দেওয়ানোর কেউ চেষ্টা করে না। এটা যে ভিডিওটা আছে সেটা সম্পূর্ণ ডাউনলোড করে তোমরা ইউজ করো, কোনো ধরনের কপিরাইট আমি দিতাম না। তো আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, টিটি স্যার ইউটিউব চ্যানেল, ওই চ্যানেলে তোমরা ভিজিট করো। ওই ভিডিওগুলো মানে ওই ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো দিই বা দেই, ওই ভিডিওগুলো যদি হেল্পফুল হয় তাহলে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো, এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলে এই ভিডিওগুলো সবাই শেয়ার করো।
তো দেখা হইবে নেক্সট ভিডিওতে, এবং নেক্সট ভিডিওটা থাকবো সিডিপির উপরেই। আর আমি সিডিপি নিয়ে ভীষণভাবে আমিও নিজে স্টাডি করতেছি যে সিডিপি সাবজেক্টটা আরও অনেকটা ইজি কীভাবে করা যায়, বাচ্চার কাছে আরও মানে স্টুডেন্টের কাছে যারা এক্সাম দিবা 2025-এ তার কাছে আরও সিডিপি সাবজেক্ট আরও ইজি কেমনে করানো যায়, বা 30-এর মধ্যে সিডিপি যে সাবজেক্টটা 30-এর মধ্যে কীভাবে 25+ করা যায়, বা বিভিন্ন আরও যে অন্য সাবজেক্টের মধ্যে যে প্যাডাগোগির পার্টগুলো হয় সেগুলোও কীভাবে অ্যাটেম্প করবা সেই বিষয় নিয়ে আমি অনেকটা রিসার্চ করতেছি বা অনেকটা স্টাডি করতেছি যে কোন কন্টেন্টগুলো পড়লে টেটের মধ্যে বা সিডিপি পেপারে ভালো রেজাল্ট করতে পারবা। আমি অনেক নলেজ নিতেছি ওই সিডিপির উপরে। তো আস্তে আস্তে আমি অনেকগুলো কোশ্চেন সলভ শেখাবো যে কীভাবে এক্সাম হলে সিডিপি পেপার কোশ্চেন সলভ করবা, কারণ কোশ্চেন সলভ করাটা অনেকেই জানে না যে সিডিপির যে চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগোগির কোশ্চেন কীভাবে সলভ করানো লাগে এটা অনেকেই কায়দাটা জানে না, যে কীভাবে অপশনগুলো বাদ দেওয়ান লাগে। কারণ সিডিপির মধ্যে এমন একটা সাবজেক্ট তুমি যতই থিওরি জানো না কেন, যদি কোশ্চেন সলভ করার প্র্যাকটিস না থাকে তাহলে তুমি এক্সামে গিয়ে কখনোই কোশ্চেন সলভ করতে পারতে না। এবং কোশ্চেন কীভাবে সলভ করানো লাগে ওই বিষয়গুলো আমি প্র্যাকটিক্যালি সলভ করে আমি দেখাবো, কারণ আমি সেট আপ রেডি করছি। আস্তে আস্তে এখন ভিডিওর মাধ্যমে মানে ক্লাস করে করে আমি দেখাবো। তো আমি যে এক্সপি পেনের একটা পেন টেপ নিছি, ওইটার মধ্যে আমি ক্লাস করে করে আমি দেখাবো বোর্ডের মধ্যে। তো আস্তে আস্তে সবগুলা ক্লাসে আইব। তো তোমরা আমার ভিডিওগুলো শেয়ার করো, যখন যত জয়েন হইব বা যত ভিউস আইব তত আমার মোটিভেশন, আমার একটা মোটিভেশন দরকার, কারণ আমি নেক্সটে যখন ভিডিও বানাবো যদি ভিডিওগুলো হেল্পফুল হয় বা মানুষের কাজে আয় তখন আমি ভিডিও বানাইতে আগ্রহ দেখাম। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ভিডিওগুলো অবশ্যই শেয়ার করো।